দর্শক, আদালতে যখন শেখ হাসিনার বিরুদ্ধে একজন রাজসাক্ষী জুটে গেছে, যখন বিবিসি শেখ হাসিনার অডিও ক্লিপ নিয়ে বিশেষ ডকুমেন্টারি তৈরি করেছে, তখন প্রশ্ন উঠেছে যে শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়ার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা কি ক্রমেই আরও বেশি বিপদে পড়ে যাচ্ছেন? তার বিচার প্রক্রিয়ায় সাজা হতে যাওয়ার ব্যাপারগুলো আরও কি স্পষ্ট হতে চলেছে? শেখ হাসিনা কি ক্রমেই একা হতে চলেছেন যখন তার খুব ঘনিষ্ঠ পুলিশ প্রধান রাজসাক্ষী হিসেবে নিজেকে ঘোষণা করেছেন? আবার শেখ হাসিনার আওয়ামী লীগের মধ্যেও এক ধরনের সমন্বয়হীনতা কি কাজ করছে? ভারতীয় গণমাধ্যম দ্য ওয়াল কিছুদিন আগেও শেখ হাসিনার পক্ষে নানা ধরনের পজিটিভ নিউজ যারা করছিল, তাদের বিশ্লেষণ বলছে শেখ হাসিনা ক্রমেই আরও বেশি বিপদে পড়তে যাচ্ছেন, আরও বেশি একা হতে চলেছেন। এবং সেই ক্ষেত্রে ভারতের ভূমিকা কি হবে, ভারত কিভাবে এটাকে দেখছে, সেই ব্যাপারগুলোও আলোচনায় এসেছে। আগামীতে এই প্রশ্নটা সামনে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সেটা হচ্ছে যে বাংলাদেশে বিচার প্রক্রিয়া যখন দৃশ্যমান হতে চলেছে, তখন কি প্রফেসর ইউনূসের ডাকে সাড়া দিয়ে নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবেন বিচারের মুখোমুখি করার জন্য? এরকম নানা প্রশ্ন সামনে আসছে। আওয়ামী লীগের উদ্যোগগুলো কি হবে এই প্রক্রিয়ার বিরুদ্ধে নিজেদের অবস্থান পোক্ত করার জন্য? তাদের প্রক্রিয়াগুলো কি হবে? তাদের প্রক্রিয়াগুলোর মধ্যে কি সমন্বয় আছে, নাকি তারা সমন্বয়হীনতায় ভুগছে? সেই আলোচনাগুলো করার চেষ্টা করব, করে বোঝার চেষ্টা করব শেখ হাসিনার বিচার প্রক্রিয়া কোন দিকে যাচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, শেখ হাসিনা কি চাপে পড়ে যাচ্ছেন এবং ক্রমেই কি একা হয়ে যাচ্ছেন? শেখ হাসিনার সঙ্গে সঙ্গে ভারতে কি চাপে পড়ে গেল? এই প্রশ্নগুলো সামনে এসে যাচ্ছে। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের বিশ্লেষণে কয়েকটা পয়েন্ট উঠে এসেছে, সাথে আরও কিছু পয়েন্ট আলোচনা করার চেষ্টা করব। দ্য ওয়াল বলছে শেখ হাসিনার সঙ্গে ভারতও এক ধরনের চাপ অনুভব করতে পারে। ভারত সরকার, নরেন্দ্র মোদীর সরকার এক ধরনের চাপ অনুভব করতে পারে যখন বাংলাদেশে বিবিসির যে প্রতিবেদন, শেখ হাসিনার অডিও ক্লিপ নিয়ে বিবিসির প্রতিবেদন এবং আদালতে রাজসাক্ষীর ব্যাপারটা ঘটল। দ্য ওয়াল বলছে পৃথিবীর অন্যান্য অনেক গণমাধ্যমের চাইতে বিবিসিকে পৃথিবীতে অনেক বেশি গ্রহণযোগ্য বলা হয়, অনেক বেশি স্বীকৃতি দেওয়া হয়। সেই ক্ষেত্রে বিবিসি যখন শেখ হাসিনার বিরুদ্ধে একটা ডকুমেন্টারি তৈরি করে ফেলেছে, তখন সেটা আওয়ামী লীগের পক্ষে খণ্ডানো খুব কঠিন হয়ে যাবে। এখন আওয়ামী লীগ যদি শেখ হাসিনার ওই যে অডিও ক্লিপ, যেটা বিবিসি বলছে তারা ফরেনসিক টেস্ট করেছে, সেটাকে যদি মিথ্যা প্রমাণ করতে না পারে, তাহলে সেটাই আদালতে উপস্থাপন করার চেষ্টা হতে পারে। আবার অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে আদালতের বিষয় সংবাদ মাধ্যমের কাছে তুলে দেয়া এটাও একটা বড় ধরনের অপরাধ। যেটা বলার চেষ্টা করছে দ্য ওয়াল, সেখানে শোনা যাচ্ছে যে ভারত, যে প্রশ্ন উঠেছে যে ভারত শেখ হাসিনাকে শেষ পর্যন্ত বাংলাদেশের কাছে ফিরিয়ে দেবে কিনা, এই বিচারের জন্য ফিরিয়ে দেবে কিনা। দ্য ওয়ালের পর্যবেক্ষণ বলছে যে ভারতের পররাষ্ট্রনীতি, রাষ্ট্রীয় নীতি কিংবা বিজেপির দলীয় নীতি কিংবা ভারতের দলগুলোর সঙ্গে, প্রধান যে দুই দল বিজেপি এবং কংগ্রেস, তাদের সঙ্গে শেখ হাসিনার যে সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক, রাষ্ট্রের দায়িত্ব থাকাকালীন রাষ্ট্রীয় সম্পর্ক তো ছিলই, কিন্তু ব্যক্তিগত সম্পর্ক যেটা, তার পরিপ্রেক্ষিতে বলা যায় যে নরেন্দ্র মোদী কিংবা ভারত কখনোই শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে না, যখন তারা নিশ্চিত হয়ে যাচ্ছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে রাজনৈতিক সহিংসতার মধ্যে ফেলা হতে পারে। এবং এটাও বলা হচ্ছে যে এই বিচার প্রক্রিয়াকে ভারত এটা রাজনৈতিক হত্যাকাণ্ডের আয়োজন করা হচ্ছে, এরকমও
ভাবতে পারে। সেই কারণেই দ্য ওয়াল বলছে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে না। কিন্তু সম্প্রতি শেখ হাসিনা একটি অডিও বার্তায় বলেছেন যে তিনি খুব শীঘ্রই দেশে ফিরবেন এবং দেশে ফিরে বিচারের মুখোমুখি হবেন। সেটার কোনো বাস্তবতা লক্ষ্য করা যাবে কিনা এই প্রসঙ্গে দ্য ওয়াল তাদের মন্তব্য যেটা বলছে, সেখানে বলছে যে এটা কোনো কাজে আসবে না, সেটা হয়তো নেতাদের উদ্বুদ্ধ করার জন্য তিনি বলেছেন, কিন্তু তার দেশে ফেরাটা এখন টাফ হয়ে যাবে। প্রফেসর ইউনূস ফেরত চাইবেন, কিন্তু ভারত ফেরত দেবে না, কারণ ভারত মনে করে বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থান হয়েছে এবং শেখ হাসিনাকে রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হতে পারে দেশে ফিরলে। এরকম প্রেক্ষাপটে ভারত কখনোই ফেরত দেবে না। কিন্তু এই যে শেখ হাসিনাকে নিয়ে বিবিসি বাংলা যে প্রতিবেদন তৈরি করলো, অডিও ক্লিপ নিয়ে যে প্রতিবেদন তৈরি করলো, শেখ হাসিনার অডিও ক্লিপ, যেখানে শোনা যাচ্ছে যে তিনি বলছেন মরণঘাতী অস্ত্র ব্যবহার করতে, সেই অডিও ক্লিপের প্রতিবাদ আওয়ামী লীগের পেজ থেকে, আওয়ামী লীগের ফেসবুকের ভেরিফাইড পেজ থেকে একটা প্রতিবাদ দেওয়া হয়েছে। সেখানে একরকম ব্যাখ্যা দেওয়া হচ্ছে, আবার শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি আর এক রকম ব্যাখ্যা দিচ্ছেন। সজীব ওয়াজেদ জয়ের ব্যাখ্যায় যদি যায়, তাহলে তার স্ক্রিনশটটা দেখে নিতে পারেন, যেটা তিনি আবার পরবর্তীতে ফেসবুক থেকে ডিলিটও করে দিয়েছেন, যেটা নিয়ে খুবই সমালোচনা হয়েছে, সেই কারণে হয়তো ডিলিট করে দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, বিবিসিতে প্রচারিত অডিও রেকর্ড হলো 2016 সালের 1 জুলাইয়ের, সেদিন গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি দমনে অপারেশন থান্ডারবোল্ট পরিচালিত হয়েছিল। 2016 সালের জঙ্গি দমনের নির্দেশনাকে, শব্দটা উচ্চারণ করা খুব মুশকিল, খুবই বাজে একটা শব্দ ব্যবহার করেছেন প্রফেসর ইউনূস সম্পর্কে, সেই শব্দটা না উচ্চারণ করে সেই শব্দটা বাদ দিয়েই বলি, ইউনূস গং 2024 সালের অডিও হিসেবে বিবিসিকে গলদকরণ করিয়েছে, বিবিসির জন্য লজ্জা, সেই কথাটা তিনি লিখেছিলেন। আবার ঠিক একই বিষয়ে আওয়ামী লীগের ফেসবুক পোস্টে আওয়ামী লীগের অফিসিয়াল যে বিবৃতি দেওয়া হয়েছে, সেই বিবৃতিটা আপনারা দেখে নিতে পারেন। সেই বিবৃতির মাঝখানে এক জায়গায় বলা হচ্ছে, বিবৃতিটা অনেক বড়, এত বড় বিবৃতি পড়ার কোনো কারণ নেই। সেই বিবৃতির এক পর্যায়ে বলা হচ্ছে, এই ভিত্তিহীন অডিও ক্লিপের কোনো প্রাপকও নেই, অডিওটি সত্যি হলে তার প্রাপকও সুনির্দিষ্ট কেউ হতো। জননেত্রী শেখ হাসিনার মানহানি করার জন্য অডিওটি বর্তমান সরকার ও আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষদের যোগসাজশে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে। এমনকি বিবিসি যে অডিও ফরেনসিক ফার্মের মাধ্যমে এটির সত্যতা তদন্ত করেছে, তারাও শতভাগ নিশ্চিত করতে পারেনি। এমনকি ক্রস চেক করার জন্য এখানে বিপরীত ভাষ্য, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষের কারো বক্তব্য তুলে ধরা হয়নি। এটা আওয়ামী লীগের অফিসিয়াল বিবৃতি। আওয়ামী লীগের অফিসিয়াল বিবৃতিতে বলা হচ্ছে যে এই অডিওটা এআই দিয়ে তৈরি করা হয়েছে। কিন্তু সজীব ওয়াজেদ জয় ফেসবুকে পোস্ট করেছেন, যেটা 2016 সালের হলি আর্টিজানের যে জঙ্গি হামলা, সেদিনকার অডিও। তার মানে হচ্ছে যে আওয়ামী লীগের মধ্যেই সমন্বয়হীনতা কাজ করছে। এরকম টাফ মোমেন্টে যদি আওয়ামী লীগের একেবারে ঊর্ধ্বতন অফিসিয়ালদের মধ্যে যদি সমন্বয়হীনতা কাজ করে, যে সমন্বয়হীনতার কারণে হয়তো সজীব ওয়াজেদ জয় তার পোস্টটি ডিলিট করে দিয়েছেন, তার মানে হচ্ছে আওয়ামী লীগের ফেসবুক পেজে এখনও এই পোস্টটি আমরা দেখেছি, ভিডিও করার সময়ও দেখেছি, এই পোস্টটি এখনও ফেসবুক পেজে আছে, মানে আওয়ামী লীগ এটা বলার চেষ্টা করছে যে এটা এআই দিয়ে তৈরি, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি এই অডিও ক্লিপ। কিন্তু বিবিসি বলছে যে এটা শেখ হাসিনার হুবহু কণ্ঠ, এটা তারা ফরেনসিক টেস্ট করেছে। এই যে সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগের মধ্যে সমন্বয়হীনতা, এই সমন্বয়হীনতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। আবার সজীব ওয়াজেদ জয় আরেকটি পোস্টে লিখেছেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ অভিযোগ হিসেবে হয়তো গ্রহণযোগ্য হতে পারে। সেটা হচ্ছে যে সেই পোস্টটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে তিনি বলছেন, চিফ প্রসিকিউটর তাজুল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কথিত রেকর্ডটি প্রকাশ করেছে, যা প্রকাশ্য বিচারিক অসদাচরণ। তদন্ত চলাকালীন সময়ে আদালতের অনুমতি না নিয়ে তদন্তকারী কর্মকর্তা বা প্রসিকিউটর কেউই তৃতীয় পক্ষকে কোনো প্রমাণ বা আলামত হস্তান্তর করতে পারেন না, কারণ যে কোনো প্রমাণ বা আলামত আদালতের সম্পত্তি। আইনজীবীরা এই বিষয়ে আরও ভালো জানেন। তাদের কাছে যদি সত্যিই কোনো প্রমাণ থাকতো, তাহলে অবশ্যই সেসব তথ্য মিডিয়ায় ফাঁস করতো না। আর এভাবেই বিচারের নামে প্রহসন চলছে বাংলাদেশে, যা চলছে মিডিয়া ট্রায়াল।
এই কথা বলার চেষ্টা করেছেন যিনি। আদালতের জিনিস গণমাধ্যমে দেওয়ার আইন নেই, এটা বেআইনি, এবং এই বেআইনি কর্মকাণ্ড প্রসিকিউটর নিজে করেছেন। যিনি বলেছেন যে এই অডিওটা তদন্তকারী কর্মকর্তা উদ্ধার করেছে, আরও 2-3 মাস আগে উদ্ধার করেছে। আবার সজীব ওয়াজেদ জয় আরেকটি পোস্টে একটি ফটোকার্ড ব্যবহার করেছেন, যেখানে বলার চেষ্টা করেছেন যে বিবিসির ফরমায়েশি অনুসন্ধান অপসাংবাদিকতার নির্লজ্জ নজির। বিবিসির ডকুমেন্টারির প্রতিবাদ করতে গিয়ে তিনি এই ফটোকার্ডটা ব্যবহার করেছেন, আপনারা দেখে নিতে পারেন। সেখানে দেখা যাচ্ছে বেশ কয়েকটি গণমাধ্যমের শিরোনাম, প্রথম আলোর শিরোনাম পুলিশের স্থাপনা ঘিরেই বেশি হামলা, আজকের পত্রিকার শিরোনাম রামপুরার বিটিভি ভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ। এছাড়া বিডি নিউজ 24-এর শিরোনাম, সেখানে বলা হচ্ছে যে এ ছাত্রলীগ করে, একে মেরে ফেল, এরকম একটি বিল্ডিংয়ের চিত্র দেয়া হচ্ছে যেখানে বিল্ডিংয়ের উপর থেকে ফেলে দেয়া হচ্ছে, এরকম চিত্রসহ বেশ কিছু গণমাধ্যমের খবর নিয়ে একটি ফটোকার্ড তৈরি করেছেন তারা, সেই ফটোকার্ডটি সামনে এনেছে। অর্থাৎ বলতে চাচ্ছেন যে যেখানে সংবাদ মাধ্যমের খবর স্পষ্ট বলছে যে সেই সময় পুলিশের বিরুদ্ধে কি করা হয়েছিল, সেখানে বিবিসি পুলিশ কাদেরকে মেরেছে সেই একপাক্ষিক নিউজ সামনে এনে এটাকে একটা ফরমায়েশি নিউজ হিসেবে সজীব ওয়াজেদ জয় বর্ণনা করছেন। বিবিসির নিউজ নিয়ে এই পর্যালোচনা তাদের থাকতেই পারে, খুবই স্বাভাবিক, থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু তার ওই কথাটা বোধহয় খুব গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করতে পারে। সেটা হচ্ছে যে আদালতের কোনো ডকুমেন্টস আদালতে সাক্ষ্য প্রমাণের আগে সেটি গণমাধ্যমের কাছে তুলে দেয়া এবং গণমাধ্যমকে দিয়ে এই নিউজ করানো, এটা বেআইনি কিনা এটা আইনজ্ঞরা ভালো বলতে পারবেন। এই প্রসঙ্গগুলো নিয়ে যখন আওয়ামী লীগের মধ্যে এক ধরনের সমন্বয়হীনতার কথা যেটা বললাম, যে সজীব ওয়াজেদ জয় যেটাকে বলছেন যে হলি আর্টিজানের অডিও, আওয়ামী লীগের পেজ থেকে সেটাকে বলা হচ্ছে এআই বুদ্ধিমত্তা দিয়ে তৈরি, এই যে সমন্বয়হীনতা, এই সমন্বয়হীনতার কারণে তারা পিছিয়ে পড়তে পারে। আবার দ্য ওয়ালের যে বিশ্লেষণ, সেই ওয়ালের বিশ্লেষণে বলা হচ্ছে যে শেখ হাসিনা ক্রমেই একা হয়ে পড়ছেন এবং তার এই একা হয়ে পড়া এবং বিপদ ঘনিয়ে আসার প্রেক্ষাপটে তিনি হয়তো আরও বেশি বিপদে পড়তে চলেছেন, যেটার উদাহরণ হিসেবে বলা হচ্ছে যে তার খুব কাছের, তার মানে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড বলা যায়, পুলিশ প্রধান, তিনি যখন রাজসাক্ষী হতে চাইলেন, পুলিশ প্রধান রাজসাক্ষী হতে যাওয়া শেখ হাসিনার জন্য সবথেকে বড় পরাজয়, এটা দ্য ওয়াল থেকেও বলা হচ্ছে। এই অবজারভেশনগুলো চতুর্দিকে চলছে। তাহলে কি ধরা যায়? তাহলে ব্যাপারটা এরকম ধরা যায় যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়ায় শেখ হাসিনা ক্রমশই বন্ধুহীন হয়ে পড়ছেন। বিবিসি পর্যন্ত যদি যে অভিযোগটা আওয়ামী লীগের পক্ষ থেকে করা হচ্ছে যে একপাক্ষিক সাংবাদিকতা করছে, বিবিসির মতো প্রতিষ্ঠান যদি একপাক্ষিক সাংবাদিকতা করে এবং তাদেরকে দিয়ে যদি করানো সম্ভব হয়, তাহলে আওয়ামী লীগ কেন এর আগে চেষ্টা করেনি বিবিসিকে দিয়ে একপাক্ষিক সাংবাদিকতা করার? যেমন বিবিসি ইচ্ছা করলেই তো সারা দেশে যে পুলিশ হত্যাকাণ্ড ঘটেছে সেই পুলিশ হত্যাকাণ্ডের ইনভেস্টিগেশন করে একটা ডকুমেন্টারি করতে পারতো, একটা 1 ঘন্টার ডকুমেন্টারি হতে পারতো। কারণ সারা দেশে পুলিশের উপরে যে হামলা হয়েছে, 460টি মতো থানা আক্রমণ হয়েছে, কই কোনো গণমাধ্যম তো এটা নিয়ে, আন্তর্জাতিক গণমাধ্যমকেও তো এটা নিয়ে কোনো কথা বলতে দেখছি না। তার মানে আওয়ামী লীগ কি আন্তর্জাতিক লবিংয়েও পিছিয়ে পড়ছে? সেই ব্যাপারগুলো, সেই প্রশ্নগুলো সামনে আসছে। সব দিক পর্যালোচনা করে যেটা মনে হতে পারে সেটা হচ্ছে যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়ায় সরকার প্রাথমিকভাবে পদক্ষেপের দিক থেকে বোধহয় সফলতা দেখাচ্ছে। অন্তত 2টা ক্ষেত্রে তাদের সফলতা দেখা গেল। এখন এটার বিরুদ্ধে আওয়ামী লীগ কতটা নিজেদের অবস্থান জানান দিতে পারে সেটাই দেখার বিষয়। তবে ভারত থেকে বোধহয় নিশ্চিত, যেটা ওয়ালের কথা বললাম, যে ভারত থেকে নিশ্চিত করা হচ্ছে যে ভারত সরকার শেখ হাসিনাকে এই বিপদের মুখে বাংলাদেশে ফেরত পাঠাবে না। যখন নিশ্চিত যে বাংলাদেশে ফেরত পাঠালে এই গণহত্যার দায়ে যে প্রক্রিয়াগুলো চলছে, এই গণহত্যার পুরো দায় শেখ হাসিনার উপরেই বর্তাবে এবং সেই দায়ে যেখানে আব্দুল্লাহ আল মামুন পুলিশ প্রধান, তিনি রাজসাক্ষী হয়েছেন, তিনি অকপটই বলবেন যে আমাকে প্রধানমন্ত্রী বলেছেন তাই আমি পুলিশকে নির্দেশ দিয়েছি, তাই পুলিশ 834 জনকে মেরে ফেলেছে। এর দায় পুরোটাই শেখ হাসিনার উপরে যাবে এবং বিচারের রায় কি হবে সেটা খুব সহজেই অনুমানযোগ্য। দর্শক, আপনার কি মনে হয় এই পর্যবেক্ষণে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।